হিরণ উদ্ভ্রান্তের ন্যায় আচরণ করছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে ভয়ঙ্কর এক দৃশ্য। আগুন, উত্তপ্ত আগুনে জ্বলছে যাচ্ছে চারিপাশ। সে আগুনের ভেতর থেকে চিৎকার করছে বানি আর বন্নি। ইতিমধ্যে তাদের চেহারা লাল বর্ণ ধারণ করেছে। শুভ্রদেহী মেয়ে দুটোর শরীর পুড়ে ধীরে ধীরে কালচে হয়ে যাচ্ছে। বাকিটার ভাবতে পারে না হিরণ। দুহাতে নিজের মাথা চেপে ধরে। মাথায় আঘাতের যন্ত্রণা তাকে একটুও পীড়া দিতে পারছে না, যতটা পীড়া তাকে অন্তরের দহন দিচ্ছে। হিরণ হাঁসফাঁস করে। অক্সিজেনের অভাব বোধ করছে সে। চারিদিকে এলোমেলো দৃষ্টি মেলে তাকায়, কাউকে পায় না। জীবনে প্রথমবারের মতো উপলব্ধি করে সে বড্ড অসহায়। কাকে ডাকবে সে সাহায্যের জন্য? কে তাকে সাহায্য করবে? কেউ না। ইহজগতের কাছে সে ঘৃণিত এক চরিত্র। উপরওয়ালা সেসবে তো হিরণ কখনো বিশ্বাসই করে না। তীব্র যন্ত্রণা সইতে না পেরে হিরণ দুহাতে মাথার চুল চেপে ধরে মেঝেতে গা এলিয়ে দেয়। পুরো শরীরটা কুচো করে কাত হয়ে শুয়ে পড়ে। অদ্ভুত করুণ আর্তনাদ করে ওঠে সে আর্তনাদের স্বর পৌঁছে যায় 4 দেয়াল ভেদ করে সেলের বাহিরে। দুজন নিরাপত্তা কর্মী বাহির থেকে বিস্ময়কর দৃষ্টি মেলে দেখে সেই দৃশ্য। মনে মনে প্রশ্ন জাগে, কি হয়েছে এই লোকটার? প্রতিদিন তো এই লোকটাকে কতই না শারীরিক আঘাত দেওয়া হয়, তখন তো এভাবে দুনিয়া কাঁপানো আর্তনাদ করে না। আজ কি হলো? হিরণের চিৎকার প্রতিটা দেয়ালে ঝংকার তুলে। যে কেউ শুনলে মনে করবে যেন কোনো নিকৃষ্ট পাপীকে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে। সেই দমফাটা চিৎকার বিরক্ত হয় নিরাপত্তা কর্মীরা। 3 জন ভেতরে প্রবেশ করে। রাগেশ্বরে ধমকে হিরণকে চুপ হতে বলে। হিরণের মস্তিষ্কে সেসব কথা পৌঁছায় না। হিরণের কর্মীরা বিরক্ত হয়। এবার পরে থাকা দেহটাকে শক্ত বুট শুয়ের আঘাতে দামানোর চেষ্টা করে, কিন্তু একটা লাথিও হিরণকে স্পর্শ করছিল না। সে জগৎ থেকে বিচ্ছিন্ন এই মুহূর্তে। মনে হচ্ছে তার অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে। মানুষ দুটো আর নেই, এই ভাবনাটুকু যথেষ্ট হিরণের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করতে। হিরণের চিৎকার ধীরে ধীরে থামে। চোখ জোড়া বুজে পড়ে রয় সে। চোখের সামনে ভেসে ওঠে অতীত, কোনো এক বৃষ্টিস্নাত মধ্যরাতের ঘটনা। হিরণ নিজের রুমে সোফায় বসেছিল। পাশের রুম হতে ভেসে আসছে বাণীর চিৎকার। দুহাত পা বাঁধা অবস্থায় তড়পাচ্ছে, চিৎকার করছে। সে চিৎকার হিরণ নীরবে শুনে, তবে তার কাছে করার মতো কিছুই ছিল না। 6 মাসে প্রেগনেন্ট তখন বাণী। সামান্য সুযোগ পেলেই আত্মহত্যার চেষ্টা করে। সারাটা দিন তাকে প্রতিহত করাটা অসম্ভব ছিল হিরণের কাছে। বাধ্য হয়ে এই পন্থা। ধীরে ধীরে চিৎকারের মাত্রা কমে আসে। হিরণ একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়, ঘুমিয়ে পড়েছে কিনা দেখার জন্য। পাশের রুমের দিকে পা বাড়ায়। রুমে যেতে দেখতে পায় বাণী বিছানার সঙ্গে লেপ্টে আছে। এখন আর হাত পা ছোড়াছুড়ি করছে না। ঘুমিয়ে পড়েছে ভেবে হিরণ এগিয়ে যায় গায়ে কম্বল টেনে দিতে, কিন্তু কাছে যেতেই টের পায় বাণী ঘুমায়নি, বরং নিস্তেজ হয়ে পড়েছে। অদ্ভুত ভঙ্গিতে এলোমেলো নিঃশ্বাস নিচ্ছে। হিরণ ত্রস্ত হয়ে এগিয়ে যায়। দ্রুত ভঙ্গিতে বাণীর হাত ও পায়ের বাঁধন খুলে দেয়। হাত চাপড়াতে বাণী দুহাতের সামান্য উঁচু পেটটা খামচে ধরে ছটফট করতে থাকে। চোখ মুখ খিচে বন্ধ করে অস্ফুট মা বলে কাঁদতে থাকে। হিরণ অস্থির হয়ে ওঠে। বাণীকে আঁকড়ে বুকে নিয়ে নেয়। চিন্তিত স্বরে জানতে চায়, ব্যথা করছে? ডাক্তার ডাকবো? নিস্তেজ বাণীর তীব্র যন্ত্রণার মাঝেও জেদ দেখিয়ে নিজেকে হিরণের থেকে ছাড়িয়ে নেয়। বসে কুজো হয়ে ছটফট করতে থাকে। হিরণ বাণীর মুখোমুখি হয়ে বসে। তার চোখ ছলছল করছে। বাণীকে ধরার সাহস পাচ্ছে না। অতিরিক্ত চেঁচামেচির ফলে সাময়িক পেট ব্যথা উঠেছিল। ধীরে ধীরে ব্যথাটা কমে আসতেই বাণী পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে। হুঁশ ভুলে অসার দেহটা সামনের দিকে সামান্য ঝুঁকে। মাথাটা গিয়ে ঠেকে হিরণের বুকে। হিরণ আগলে ধরে। হুঁশ থাকলে বাণী কখনো এই কাজটা করতো না। তবুও হিরণ প্রশান্তি অনুভব করে, সেই সঙ্গে সূক্ষ্ম ব্যথা। ঘোলাটে দৃষ্টি মেলে সে বাণীর হাত পায়ের দিকে তাকায়। বেঁধে রাখার ফলে লাল কালশিটে মিলিয়ে দাগ পড়ে গিয়েছে। হিরণ পাথরের ন্যায় বসে রয়। বাণীর গায়ের আঘাতের দাগগুলো তার ভালোবাসার গালে সজোরে চড়ের ন্যায় ছিল। চোখে আঙুল দিয়ে হিরণকে বলেছিল, তোর ভালোবাসা এই মেয়েটার জন্য কতটা সঙ্গীন তা দেখে নে। অতীত থেকে বেরিয়ে আসে হিরণ। সচেতন মন আওড়ায় তার ভালোবাসা কেবল বাণীর জন্য সঙ্গীত ছিল না, বরং তার জন্যও সঙ্গীন। এতটাই সঙ্গীন যে হিরণের জীবন মরণ এখন ওই দুটো মানুষের অস্তিত্বের উপর নির্ভর করে। মেজর দুর্জয়ের জরুরি তলবে 5 জন লেফটেন্যান্ট এসে উপস্থিত হয়েছেন মিটিং রুমে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল জুলফিকার মুস্তফা সহ আরও বেশ কজন সিনিয়র কর্নেল। প্রত্যেকের চোখে মুখে উৎকণ্ঠা। সকলে এসে উপস্থিত হতে জুলফিকার বলেন, বলো দুর্জয়, কি বলবে বলে সবাইকে ডেকেছো তুমি? দুর্জয় কোনো ভনিতা না করে স্পষ্ট গলায় বলে, বসুমতী শপিং কমপ্লেক্সের অ্যাটাকটা ট্রেলার ছিল, মূল অ্যাটাক এখনো পেন্ডিং অবস্থায় আছে। সবাই বিস্মিত হয়। একজন কর্নেল বলে ওঠে, কি বলছো তুমি এসব? দুর্জয় কথা না বাড়িয়ে এগিয়ে গিয়ে ডেস্কের উপর থাকা একটা ল্যাপটপ ওপেন করে একটা ভিডিও প্লে করে। স্ক্রিনে ভেসে ওঠে সিসিটিভি ফুটেজের নির্দিষ্ট সময়ের ক্লিপ। ফুটেজটা হিরণকে যেই সেলে রাখা হয়েছে সেখানকার
চিত্রপটের। সম্পূর্ণ ক্লিপটুকু দেখতে সৈন্যরা থমথমে মুখে একে অপরের দিকে চাওয়াচাই করে। সিনিয়র একজন কর্নেল চিন্তার ভারটুকু বইতে না পেরে বসে পড়েন। শান্ত স্বরে বলে, এর শেষ কোথায়? দেশটা এদের কি ক্ষতি করেছে? জনগণের বিশ্বাস হারাতে বসেছে আমাদের প্রতি। ওরা এটা দেখবে না যে আমাদের বাহিনী কতগুলো রাত নির্ঘুম পার করেছে তাদের জীবন রক্ষার জন্য। ওরা শুধু জানবে সামরিক বাহিনীর উপস্থিতিতে গদ্দাররা দেশের মাটিতে একের পর এক হামলা চালাচ্ছে। দুর্জয় শীতল গলায় বলে, ইনশাল্লাহ আমরা সবটা সামলে নিব স্যার। সাদাতও পেছন থেকে বলে ওঠে, জি স্যার, শপিং কমপ্লেক্সের হামলাটার মতো এই হামলাও আমরা সফল হতে দিব না। সাহেব ভুরু কুচকে বলে, একটাও ক্লু রাখেনি ওরা। খুব পাকা খেলোয়াড়। যতবার আমরা এদের আস্তানা খুঁজে বের করার জন্য কোনো ক্লু ধরে এগিয়েছি ততবারই বিফল হয়েছি। জুলফিকার মুস্তফা গম্ভীর স্বরে বলে, কারণ সেই ক্লু হিরণের মসজিদেই সাজানো, যেন আমরা সেই ক্লু ফলো করে নিজেদের সময় অপচয় করি। যাদের দিয়ে ওর আসল হামলাটা করানোর ফোন দিয়ে এঁটেছে তাদের আস্তানার কোনো হদিশ খুঁজে পাওয়ার উপায় রাখেনি সে। সাহেব বিজ্ঞের ন্যায় জুলফিকার মুস্তফার কথা শুনে এরকম একটা সিরিয়াস সিচুয়েশনেও ভবিষ্যৎ শ্বশুরের কথায় মুগ্ধ না হয়ে পারে না সে। জুলফিকার স্যার একদম তার মতোই চতুর, সহজে মধ্যা ধরতে পারে। ইয়াসমিনকে প্রশ্ন করতে হবে তিনি কি সবসময় নিজের আব্বুর মতো কাউকেই জীবনসঙ্গী হিসেবে চাইতো কিনা, না হলে শ্বশুর জামাই ইকুয়াল লেভেলের বুদ্ধিমান কিভাবে হবে। দুর্জয় বলে, প্রতিটা বিভাগে অবস্থানরত সৈন্যদের অ্যালার্ট করতে হবে আমাদের। আসন্ন বিপদ ঠেকাতে সর্বক্ষণ প্রস্তুত থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ বাড়ানোর জন্য আপিল করতে হবে। রাজধানীর প্রতিটা পয়েন্টে নিরাপত্তা জোরদার করা জরুরি। আমার মনে হয় হিরণে টার্গেট হবে অতিরিক্ত জনবহুল জায়গাগুলো। যত বেশি মানুষের জীবন ঝুঁকিতে থাকবে ততই তৃপ্তি পাবেও। সকলে দুর্জয়ের সঙ্গে একমত পোষণ করে। সৈন্যরা নিজেদের মধ্যে আরও গুরুত্বপূর্ণ আলাপে মনোযোগী হয়। তাদের ফুরসত নেই। মস্তিষ্কে আর পিঠে খুব ভার বয়ে বেড়াচ্ছে তারা। এতগুলো মানুষের ভরসার ভার, এতগুলো মানুষের জীবনের ভার, সবটা তাদের দায়িত্ব এখন। যে কোনো মূল্যে একটা বড় অঘটন তাদের রুখতে হবে। মিটিং সেরে কেবল বের হলো সাদাত। পকেট থেকে ফোনটা বের করে ঘরে মাকে কল করবে বলে, কিন্তু সঙ্গে সঙ্গে দেখে একটা আননোন নাম্বার হতে 12টা মিস কলের নোটিফিকেশনটা জলজল করছে। সাদাত ভুরুকুচকে তা দেখে। সর্বশেষ কলটা এসেছে ঠিক 27 মিনিট আগে। সাদাতের ফোনটা সাইলেন্ট মোডে ছিল বলে সে টের পায়নি। গুরুত্বপূর্ণ কোনো কল হতে পারে ভেবে সে কল ব্যাক করে। মিনিট গণনার পূর্বেই কলটা রিসিভ হয়। অপর প্রান্ত হতে একটা ক্যাটকেটে নারীর স্বর বলে ওঠে, এই ছেলে কতক্ষণ ধরে ফোন দিচ্ছে তোমাকে? রিংটনের আওয়াজ কি কানে পৌঁছায়নি তোমার? সাদাত বিস্মিত হয়ে ফোনটা কানের থেকে এক হাত দূরে সরিয়ে বলে। কণ্ঠটা এবং কথার ধরনটা চিনতে ভুল করে না সে। এই ধমকাধমকিটা না দেশ ছেড়ে বিদায় হয়েছিল, আবার এই দেশের মাটিতে ফিরে এসেছে কি সেকেন্ড হ্যান্ড অ্যাম্বার্সমেন্ট এবং প্যানিক অ্যাটাক দিয়ে সাদাতের জীবনটা আঙ্গার করতে। সাদাত বিস্ময়তা কাটিয়ে ফোনটা কানে চেপে ধরে শান্ত স্বরে শুধায়, ফোন সাইলেন্ট ছিল, বলো কেন কল দিয়েছো? বিরক্ত এবং রাগ মিশ্রিত স্বরটা অপর পাশ হতে আবার ধমকে ওঠে, এয়ারপোর্টে আছি আমি। তোমার দেশি এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমার লাগেজটা হারিয়ে ফেলেছে। ভাবা যায় কতটা ইরেসপন্সিবল। আই উইল শু দেম। সাদাত দ্বিতীয় দফা অবাক হয়। এই মহিলার লাগেজ হারানো গিয়েছে, এতে সাদাতের কি করার থাকতে পারে? সাদাত তো আর এয়ারপোর্টের সর্বোচ্চ পদের অথরিটি নয়, তবে তার কাছে এরকম অভিযোগের মানে কি? সাদাত ভদ্র সুরে বলে, ভুল নম্বরে কল করেছো তুমি। তোমার উচিত এই ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করা। তাতেও কাজ না হলে থানায় গিয়ে জিডি করো। আই এম শিওর কোথাও না কোথাও থেকে অবশ্যই তুমি হেল্প পাবে। এক্সকিউজ মি, ইউ থিঙ্ক আমি এখন এয়ারপোর্ট থেকে থানায় চক্কর কাটবো? এতটুকু ম্যানার্স নেই তোমার মধ্যে? ও গড, এই ছেলে তুমি ভুলে গিয়েছো 4 মাস আগে জঙ্গলে আই সেভ ইউ। আমি না থাকলে ওই যোগটা তোমার শরীরের সকল রক্ত পান করে নিত। তারপর সাদাত ফোরন কাটে, এনাফ, যথেষ্ট হয়েছে, আসছি আমি। কত নাম্বার টার্মিনালে? কতটুকু শেষ করে দ্রুত রওনা হয় সাদাত। আর কিছুক্ষণ দেরি করলে দেখা যাবে এই মহিলা পুরো এয়ারপোর্ট মাথায় তুলে ফেলেছে। রাতের শেষ ভাগ, গভীর ঘুমে আচ্ছন্ন সুহালা বেগমের পাতলা ঘুমটা আচমকা ভেঙে যায়। অনুভব করে ভীষণ তেষ্টা পেয়েছে তার। খুলে রাখা চুলগুলো খোপায় বেঁধে তিনি রুম থেকে বেরিয়ে আসে। নিচে নেমে রান্নাঘরের দিকে এগোতেই টের পায় রান্নাঘরের লাইটটা জ্বলছে। সুহালা বেগমের ভুরু কুচকে আসে। তিনি ধীর পায়ে হেঁটে রান্নাঘরে পা রাখতেই দেখেন একজন যুবক ক্যাবিনেটের সামনে একটা কফির জার হাতে দাঁড়িয়ে আছে।
জার হতে চামচে কফি তুলে মগে মেশাচ্ছে। গায়ে তার কালো রঙা টি শার্ট আর ট্রাউজার কেবল। নিজের স্বাভাবিক বেশভূষা ছেড়ে হোম বয়ে লুকে আছে। সুহালা বেগম বলেন, আমাকে ডাকনি কেন? দুর্জয় চমকায় না, কাজে মনোযোগী থেকে শান্ত গলায় জবাব দেয়, কারণ বাবা ছোটবেলা থেকেই শিখিয়েছেন মামুনি ঘুমিয়ে থাকা অবস্থায় কখনো বিরক্ত না করতে। বাবার শিখানো বলি মনে আছে, শুধু আমার কথাই মনে নেই তাই না? দুর্জয় এবার হাতের জারটা রেখে ফিরে যায়। চোখে মুখে ক্লান্তির বদলে স্নিগ্ধতা, ঠোঁটের কোণে মৃদু হাসি। এগিয়ে এসে এক হাতে মাকে জড়িয়ে ধরে বলে, আই মিসড ইউ।